গাড়ি বন্ধ হয়ে গেছে, পরে টাইনা নিয়ে আসে এনে দাঁড়ায় আছে। তেল তো ঠিকই পাম্পে দিতে আছে মোটামুটি যাই দেব, কিন্তু তারপরে এত লাইন কেন? 9 ঘন্টা 9.5 ঘন্টা বসে থাকা লাগবে। এখনো সিওরিটি দিচ্ছে না তারা তেল ফুয়েল দিবে কি দিবে না। এখন তেল শুনছি তেল নাই, শেষ। কাটছে না জ্বালানি সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ। গতকালকে আমরা যতটুকুন পেয়েছি সেটা রাত্রে ভোর রাত পর্যন্ত শেষ হয়ে গেছে। তেল আসার পরে আমরা তেল দিতে থাকবো। পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার, ডিপোর নিরাপত্তায় বিজিবি, আতঙ্কে বাড়তি না নেওয়ার আহ্বান। ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়, তার জন্য আমাদের এখানে মোতায়েন করা হয়েছে। শর্টেজ নাই, শর্টেজ তো হয়ে যাবে যদি পাবলিকের এই অবস্থা করি। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর রিনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জ্বালানি তেলের মজুদ ঠেকাতে অভিযান, চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তদন্ত কমিটি গঠন। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টন কার্যালয়ে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানকে স্বাগত জানাতে নেতা কর্মীর ভিড়, নিরাপত্তা জোরদার। পুলিশ বিশেষ কোনো গোষ্ঠী বা দলের লাঠিয়াল হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় বাহিনী, ফেরানো হচ্ছে ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম। এবং নতুন সরকার শপথ নেয়ার পর দিনে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ রেখো গ্রেফতার, জেনজি বিক্ষোভ দমন অভিযানে জড়িত থাকার অভিযোগ। কাটছে না জ্বালানি সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ করছেন গ্রাহক। পর্যাপ্ত মজুদ থাকায় আতঙ্কে বাড়তি তেল না কেনার অনুরোধ জানিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতি। এদিকে সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া 19টি ডিপোর নিরাপত্তায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনের এমন চিত্রই বলে দেয় জ্বালানি সংকটে দিনকে দিন বাড়ছে গ্রাহক ভোগান্তি। কতটুকু দেয় দেখি, যদি ফুল দেয় ফুল নিই, বা যদি কম দেয় কমই নিতে হবে। 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো প্রায় হয়ে গেছে, এখনো সিওরিটি দিচ্ছে না তারা তেল ফুয়েল দিবে কি দিবে না। 500 টাকা দিলে আমার 7 দিনের মতো চলে যায় আমার অফিসে যাতায়াত। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষার পরও চাহিদা মতো মিলছে না জ্বালানি তেল। দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে আক্ষেপ। তেল তো ঠিকই পাম্পে দিতে আছে মোটামুটি যাই দেব, কিন্তু তারপরে এত লাইন কেন? বাচ্চা স্কুল খোলা হচ্ছে তো, তার জন্য আমি ফার্স্ট আসছি। আসলে যে ভোগান্তিতে আছি এটা বলে বোঝানোর মতো না, আমি তো চাকরি করি। এমন বাস্তবতায় জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের 19টি ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। ফিলিং স্টেশনগুলো থেকে বলা হচ্ছে, চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি থাকায় পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। তেল আসার পরে আমরা তেল দিতে থাকবো, যতক্ষণ দিতে পারি বা যতক্ষণ থাকে আমরা দিব, তারপরে পাম্প বন্ধ থাকবে। এদিকে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয় করতে দেশের সব ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। ঢাকা ও চট্টগ্রামে কর্মকর্তা নিয়োগ দেবে বিপিসি, এছাড়া জেলা ও উপজেলায় নিয়োগ দেবে স্থানীয় প্রশাসন। এ অবস্থায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকায় আতঙ্কে বাড়তি তেল না কেনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। শর্টেজ নাই, শর্টেজ তো হয়ে যাবে যদি পাবলিকের এই অবস্থা করে। এটি তো গভর্নমেন্ট ভাবতেছে, হয়তো বলছে না। আমরা মাঠে আছি, আমরা দেখতেছি যে আসলে বাস্তব চিত্রটা কি। যার দরকার 5 লিটার তার ট্যাঙ্কি ফুল, প্রাইভেট কার যার দরকার 10 লিটারের ট্যাঙ্কি ফুল, এইটা হলো চাহিদা। কিন্তু এইটা কাস্টমার চাহিদা হইতে পারে না। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুদ অত্যন্ত বিপজ্জনক জানিয়ে এক বিবৃতিতে আতঙ্ক না ছড়িয়ে জনগণকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছে সরকার। এছাড়া সরকারি ডিপো থেকে তেল বিপণনের সময় পরিবর্তন করেছে বিপিসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল 7টা থেকে বেলা 3টা পর্যন্ত তেল সংগ্রহ করতে পারবেন ডিলাররা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জ্বালানি তেলের মজুদ দাঁড়ি ঠেকাতে অভিযান ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি। কাল শুরু হচ্ছে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন।
ঈদের ছুটির পর দ্বিতীয়বারের মতো বসে সরকারি দলের সংসদীয় দলের সভা। শনিবার বিকেল 4টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকের শুরুতেই স্পিকার হাফিজউদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে শোক জানানো হয়। চিফ হুইপ জানান, দেশে তেলের কোনো সংকট নেই। মজুতদারি ঠেকাতে অভিযান ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে তেলের দাম ঠিক রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে সরকার, এবং প্রায় 200 কোটি টাকা প্রতি মাসে ভর্তুকি দিয়ে প্রায় সেই কাজটা করার চেষ্টা করছে সরকার। তেলের দাম কোথাও না বাড়ে এবং এই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে সব জায়গায়। জেলা প্রশাসক অন্যান্য প্রশাসনের সাথে সমন্বয় করে এই কাজটি যাতে করতে পারে তার জন্য তিনি একটা নির্দেশ দিয়েছেন। এর আগে বেলা 11টায় শুরু হয় সংসদ কমিটির প্রথম বৈঠক। সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে যোগ দেন সদস্যরা। বৈঠকে সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেম, এমপিদের আবাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে কমিটি। চিফ হুইপ জানান, সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করা হয়েছে। এখানে একটা সাপোর্টেজ হয়েছে বলে মনে করি, আমরা ধারণা করি। আর এখানে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোককে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে তার ব্যবস্থার জন্য আমরা অন্যদের নেতৃত্ব করেছি। দুটো জিনিস দেখব, এখানে একটা সিকিউরিটির অ্যাসপেক্ট আছে যাতে সাপোর্টেজ হয়েছে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি তা রিজলভ করার পদ্ধতি। সংস্কারের পর 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের জন্য আবাসন বরাদ্দ দেওয়া হবে বলে জানান চিফ হুইপ। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহীন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আসার খবরকে কেন্দ্র করে ইতিমধ্যে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এবং পল্টন ঘিরে তারা অবস্থান নিয়েছেন, স্লোগান দিচ্ছেন। সেই দুপুর থেকে আমরা দেখেছি। আর আজকে বিকেলে কিন্তু তারেক রহমানের এখানে আসার কথা ছিল, অর্থাৎ বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই কার্যালয়ে আজকে অফিস করার একটি ইচ্ছা প্রকাশ করেছেন। সেই অফিসকে আসছে তার আগমনকে ঘিরে আসলে এই যে মানুষের মধ্যে উচ্ছ্বাস, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। এবং আমরা দেখেছি যে দুপুর থেকে যখন তারা এখানে অবস্থান নিয়েছেন, তারা স্লোগান দিচ্ছিলেন, মিছিল নিয়ে এখানে এসেছেন। অজস্র নেতাকর্মী এই নয়াপল্টন ঘিরে রেখেছেন, অর্থাৎ পুরনো ফকিরাপুল থেকে একদম বলা যায় যে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত পুরো 2 রাস্তা জুড়ে তারা অবস্থান নিয়েছেন এবং গাড়ি চলাচল পুরো একেবারে বলা যায় যে বন্ধ হয়ে গেছে এই রাস্তায়। এবং তারেক রহমান যিনি বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আসছেন। এবং এর আগে তিনি গত বছরের তিনি যখন দেশে এসেছিলেন, আমরা দেখানোর চেষ্টা করব বিএনপির নেতারা, বিএনপির এমপি যারা রয়েছেন 45 জন সংসদ সদস্য, তারা একটি বাসে করে তারা এসেছেন, তারা ভেতরে প্রবেশ করছেন, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ভেতরে প্রবেশ করবেন। আমরা একটু বলে রাখতে চাই যে আজকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে একটি বৈঠকের জন্য, যে বৈঠকে মূলত তারেক রহমান সভাপতিত্ব করবেন এবং সেই বৈঠকে তারেক রহমান অর্থাৎ প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তিনি কথা বলবেন এই 45 জন এমপিদের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি একে একে সেই সংসদ সদস্য যারা রয়েছেন তারা এই বাস থেকে নামছেন এবং কার্যালয়ের দিকে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন সংসদ সদস্য রয়েছেন, এর মধ্যে প্রতিমন্ত্রীও রয়েছেন যিনি আমরা দেখতে পাচ্ছি এখানেও। এখন মূলত আজকে তাদের ডাকা হয়েছে কয়েকটি বিষয় আলোচনার জন্য। সেই আলোচনাকে ঘিরেই প্রধানমন্ত্রী তারেক রহমান সেই আলোচনায় এই এমপিদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। যারা প্রতিমন্ত্রী, এর মধ্যে কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পেরেছি নৌপরিবহন প্রতিমন্ত্রীকে দেখেছি এবং কয়েকজনকে আসলে দূর থেকে দেখা যাচ্ছে। যতটুকু আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে যেখানে 45 জন সংসদ সদস্য রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি ঢাকা 9 আসনের নির্বাচিত এমপি হাবিবুর রশিদ হাবিব যিনি প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন, তাকে আমরা দেখতে পেলাম। সুলতান সাউদ্দিন টুকুকে আমরা দেখেছি, একই সঙ্গে রাজীব হাসান প্রতিমন্ত্রী, তাকেও আমরা দেখতে পেয়েছি। যতটুকু দেখা যাচ্ছে দূর থেকে সেটা আমরা বলতে, এবং দেখতে পাচ্ছি যে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী তিনিও কিন্তু রয়েছেন এই গাড়িতে, এই বাসটিতে, এবং সেই বাসে তারা নামলেন এবং ভেতরে তারা প্রবেশ করছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারা
ঢুকছেন। আপনারা দেখতে পাচ্ছেন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সময় তারা আসার পরেই এখানে উপস্থিত যারা ছিলেন অর্থাৎ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন যারা প্রধান যারা রয়েছেন তারা তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং ভেতরে প্রবেশের জন্য সামনে এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছেন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এই ৪৫ জন এমপি একে একে তারা ভিতরে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি আজকের বৈঠকে মূলত দেশের বিভিন্ন পর্যায়ে রাজনীতি, দেশের সার্বিক পরিস্থিতি সব বিষয় নিয়ে আলোচনা হবে, যেখানে আপনারা জানেন যে বৈশ্বিক যে জ্বালানি সংকটের একটি ইস্যু রয়েছে, যে কারণে দেশেও একটি অস্থিরতা তৈরি হয়েছে জ্বালানি তেল নিয়ে, এবং সেই পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা যায় এবং সার্বিক পরিস্থিতি আসলে কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়। সরকার যেহেতু ক্ষমতায় আছে বিএনপির, এবং তারা চাইবে যে জনগণ দুর্ভোগ এড়িয়ে কোনোভাবে সেই পরিস্থিতি সামাল দিয়ে জনগণকে স্বস্তি দেওয়া যায়, সেই বিষয়ে তারা এখানে সেই বিষয়গুলি আলোচনা করবেন এবং কী সেই পরামর্শ আসলে তাদের কাছ থেকে নেবেন এবং তাদেরকে দিক নির্দেশনামূলক নির্দেশ দেবেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই বিষয়টি কিন্তু আমরা কিছুটা জানতে পেরেছি এবং এর আগেও আমরা সংবাদগুলিতে বলছিলাম যে আজকে এই ৪৫ জন সংসদ সদস্য তারা এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন, যেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তিনি এখানে সভাপতিত্ব করবেন। সেই আলোচনায় সেই বৈঠকে তারা সেই বিষয়গুলি নিয়ে আসবেন। একই সঙ্গে স্থানীয় এমপি হিসাবে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, একই সঙ্গে নেতাকর্মীদের যারা সাধারণ মানুষও যারা রয়েছেন তাদের সঙ্গেও যোগাযোগ বাড়ানোর জন্য মূলত এই বৈঠকটিতে সেই দিক নির্দেশনা দেওয়া হবে প্রধানমন্ত্রীর তরফ থেকে। যেহেতু এর আগেও দেখা গেছে অতীতের যারা সংসদ সদস্য হয়েছিলেন, এর আগের যারা সরকারে ছিলেন, অনেক সময় দেখা গেছে সাধারণ মানুষের সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে সংসদ সদস্য হওয়ার পর একটা দূরত্ব বেড়ে যায়। সেই দূরত্ব কমিয়ে এনে সেই মানুষের সঙ্গে মিশে গিয়ে দেশের উন্নয়নে, মানুষের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে তারা যেন ভূমিকা পালন করতে পারেন, সেই নির্দেশনা, সেই পরামর্শ, সেই ধরনের বিষয়গুলি আসলে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই এমপিদেরকে যারা আজকে এসেছেন আমন্ত্রিত হয়ে এবং সেই বৈঠকে অংশগ্রহণ করার জন্য তাদেরকে সেই দিক নির্দেশনা দিবেন, সেটি আমরা জানতে পেরেছিলাম। একই সঙ্গে দেশের যে কোনো সংকট মোকাবেলায় সংসদ সদস্যরা কী ধরনের পদক্ষেপ নিতে পারে স্থানীয় পর্যায় থেকে, যেহেতু তারা বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং তারা সেইখান থেকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কীভাবে সেই সংকটগুলি মোকাবেলা করা যায় সেই পরিস্থিতিগুলো কিন্তু এই আলোচনার মধ্যে উঠে আসবে, সেটি আমরা জানতে পেরেছি। বিশেষ করে আপনার বলা যায় যে বিভিন্ন ধরনের সংকট কিন্তু সামনে হয়তো আশঙ্কা করা হচ্ছে। সেই আশঙ্কা থেকে বলা যায় যে আসলে বৈশ্বিক যে পরিস্থিতি, অর্থাৎ ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যেই যুদ্ধ চলমান রয়েছে গত বেশ কিছুদিন ধরে, সেই যুদ্ধের পরিস্থিতিতে বৈশ্বিকভাবে যেই চাপ তৈরি হচ্ছে, যে সংকট তৈরি হচ্ছে, সেখানে বাংলাদেশও কিন্তু তার বাইরে নয়। এবং যেহেতু নতুন সরকার মাত্র ১ মাসের কিছুটা বেশি সময় ক্ষমতায় এসেছে বিএনপি, দীর্ঘদিন পর ১৯ বছর পর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর এই ধরনের পরিস্থিতি তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। সেই মোকাবেলা করতে গিয়ে যে ধরনের পরিস্থিতি তাদের সামাল দিতে হবে, কীভাবে তারা কী কাজ করবেন, কীভাবে আসলে দুর্ভোগ এড়িয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া যায়, সেই বিষয়গুলো তারেক রহমান নিজেও যেমন ভাবছেন, তার মন্ত্রিপরিষদ ভাবছেন, সেটি তাদের দল থেকে বারবার বলা হয়েছে এবং তারই ফলশ্রুতিতে আজকে এই বৈঠকটি অনুষ্ঠিত যাচ্ছে। যে বৈঠকে এখানে সেই এমপিদের সেই নির্দেশনা দেওয়া হবে যে স্থানীয় পর্যায়ে সেই সংকট, সেই বৈশ্বিক সংকট যেটি বাংলাদেশের প্রভাব পড়ছে, সেই প্রভাব যেন বিস্তার লাভ না করে এবং সেই প্রভাবকে কীভাবে তারা মোকাবেলা করতে পারেন সেগুলো মূলত আলোচনায় উঠে আসবে। একই সঙ্গে সংসদ সদস্য হিসাবে সংসদে কী ধরনের আলোচনা করবেন সেই বিষয়গুলো কিন্তু আগেও আলোচনা হয়েছিল, কথা হয়েছিল, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বিভিন্ন 2 দফা মিটিংয়ে। কিন্তু এবারও আজকেও কিন্তু সেই দফাগুলি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা আজকে হতে যাচ্ছে, যেখানে নির্দিষ্ট কিছু সংসদ সদস্যদেরকে ডাকা হয়েছে এবং তাদেরকে এই আলোচনায় নিয়ে আসলে আলোচনায় বসার পরে সেই দিক নির্দেশনায় দেওয়া হবে প্রধানমন্ত্রীর তরফ থেকে। এবং বিএনপি চেয়ারম্যান যিনি তারেক রহমান, তিনি আজকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে এই কার্যালয়ে তিনি আসছেন। সন্ধ্যা 6:30 তার আজকে আসার কথা ছিল এই কার্যালয়ে, কিন্তু তার বেশ সময় লাগছে এখানে আসতে এবং এরপরে তিনি আসার পরে এখানে আসলে পরবর্তী পরিস্থিতি আসলে বোঝা যাবে এবং মিটিংয়ের সবশেষ খোঁজখবর আমরা কিন্তু আসলে পাবো। ইতিমধ্যে ৪৫ জন সংসদ সদস্য নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন, প্রধানমন্ত্রীর অপেক্ষায় তারা রয়েছেন, তিনি যখন আসবেন মিটিংটি শুরু হবে। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নয়াপল্টনে। সন্ধ্যার সময় আরও থাকছে।
হঠাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব, বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি। পঞ্চগড়ে ঘরের চালা ভেঙে প্রাণ গেল একজনের। ঝিনাইদহে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছে তার কাছে। চেয়ারম্যান তারেক রহমান এই মাত্র নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছেন। ইনি প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের মতো নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ে তিনি এলেন। এর আগে তিনি 17 বছরের পর দেশে ফেরার পর, অর্থাৎ গত বছরের 25শে ডিসেম্বর তিনি দেশে ফিরেছিলেন। তারপরে 29শে ডিসেম্বর তিনি এই কার্যালয়ে এসেছিলেন এবং নেতাকর্মীদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেছিলেন এবং বারান্দায় এসে হাত নাড়িয়েছিলেন। এবং সেই অপেক্ষায়ও কিন্তু রয়েছেন এখানকার সাধারণ মানুষ, সাধারণ নেতাকর্মীরা। তারা অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই ভিতরে এই কার্যালয়ে এসেছেন এবং তার মধ্যে একটি উচ্ছ্বাস এবং উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। এবং তারা দুপুর থেকে স্লোগান দিচ্ছেন তারেক রহমানকে ঘিরে, বিএনপিকে ঘিরে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা এই নয়াপল্টনে অবস্থান করছেন। দুটি রাস্তা জুড়ে, অর্থাৎ ফকিরা পুল থেকে একদম নাইটিঙ্গেল মোড় পর্যন্ত 2 রাস্তায় তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের নেতাকে, অর্থাৎ বিএনপি চেয়ারম্যান যিনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে দেখার জন্য মূলত তিনি, আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান সম্ভবত তিনি বারান্দায় আসবেন, সেই জন্য হয়তো আমরা দেখতে পাচ্ছি এসএসএফের যারা সদস্য রয়েছেন, স্পেশাল সিকিউরিটি ফোর্সে তারা এই বারান্দায়, দোতলার বারান্দায় কার্যালয়, সেখানে তারা হয়তো নিরাপত্তা যে ব্যবস্থা সেটি তারা দেখছেন এবং সাধারণ মানুষের যে উচ্ছ্বাস তাকে দেখার জন্য সেটি কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি যে অসংখ্য নেতাকর্মী, আসলে গুণে বলা যাবে না কত নেতাকর্মী এখানে এসেছেন। আমরা দেখতে পেয়েছি দুপুর থেকে নয়াপল্টন একদম ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত এই কর্মীরা এই নয়াপল্টনের সামনে এসে জড়ো হয়েছেন এবং তারা অবস্থান নিয়েছেন, স্লোগান দিচ্ছেন। তারা এখানে অবস্থান নিয়ে তার যে নেতা রয়েছেন, অর্থাৎ বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী, তাকে দেখার জন্য তারা উদ্গ্রীব হয়ে রয়েছেন। যেহেতু প্রধানমন্ত্রী হওয়ার পরে এই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী হিসেবে এবং বিএনপি চেয়ারম্যান তিনি এসেছেন এবং আসছেন, সেই বিষয়টি, সেই খবরকে ঘিরেই আসলে এই অবস্থান এই নেতাকর্মীদের। আজকে মূলত নয়াপল্টনে এই কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রধানমন্ত্রী হিসাবে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এই অফিসে তিনি অফিস করবেন এবং সেই কারণে নেতাকর্মীদেরকে তারা এখানে এসেছেন তাকে দেখার জন্য। আমরা একটি বিষয় বলে রাখতে চাই যে মূলত এইখানে মূলত 45 জন সংসদ সদস্য ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে প্রায় 8-10 মিনিট আগে এখানে প্রবেশ করেছেন এই কার্যালয়ের ভিতরে এবং তাদের সাথে একটি প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে। যেই বৈঠকে প্রধানমন্ত্রী তাদেরকে কিছু দিক নির্দেশনা দিবেন, কিছু আলোচনা করবেন, কিছু বিষয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে, রাজনীতি নিয়ে, সেগুলি কিন্তু আমরা জানতে পেরেছিলাম এবং সেই অপেক্ষায় তারা ছিলেন। আমরা দেখেছি যে তিনি তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি এই কার্যালয়ের ভিতরে প্রবেশ করার আগ মুহূর্তে তিনি আসার 8-10 মিনিট আগে যেই 45 জন সংসদ সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছিল তারা এর ভিতরে প্রবেশ করেছেন এবং তাদের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। যে বৈঠকে তারা বেশ কিছু বিষয় আলোচনায় আসবে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে একটি বিষয় আমরা জানতে পেরেছি যে বৈশ্বিক যে সংকট তৈরি হয়েছে বিভিন্ন বিষয়ে, জ্বালানি তেল থেকে শুরু করে নানা বিষয়ে, অর্থাৎ ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে বেশ কিছুদিন যাবৎ,
সেই যুদ্ধকে ঘিরে সারা বিশ্বে যে একটি অস্থিরতা তৈরি হয়েছে এবং বৈশ্বিকভাবে নানা ধরনের বিষয় সংকট তৈরি হয়েছে, তার প্রভাব কিন্তু বাংলাদেশেও এসেছে। সেই বাংলাদেশেও কিন্তু সেই সংকটের কিছুটা হলেও প্রভাব পড়েছে এবং সেই বিষয়ে বিশেষ করে জ্বালানি তেল ইস্যুতে বেশ অস্থিরতা দেখা গিয়েছে বাংলাদেশেও। বিশেষ করে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে কিন্তু ইতিমধ্যে জ্বালানি তেল নেবে সংকটের মধ্যে পড়েছে। যদিও বাংলাদেশে মজুত রয়েছে এবং সার্বক্ষণিক সেই জ্বালানি তেল কিন্তু আসছে। এছাড়াও কিন্তু নানা বিষয়ে রয়েছে, শুধু তেলই নয়, নানা বিষয় কিন্তু রয়েছে যে এই বৈশ্বিক যে আমদানি নির্ভর যে দেশগুলি রয়েছে তাদের মধ্যে একটি অস্থিরতা কাজ করছে। সেই বিষয়গুলো মূলত আজকে এই সংকট মোকাবেলা, অস্থিরতা মোকাবেলা এবং সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার বিষয়ে দুর্ভোগ কমে স্বস্তি কীভাবে দেওয়া যায় সেই বিষয়গুলো প্রধানমন্ত্রী তাদের যে এমপি রয়েছেন যারা রয়েছেন তারা দলীয় সদস্য যারা রয়েছেন, দলীয় সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন, দলীয় সদস্য যারা নমিনেশন পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, তাদের মধ্যে ৪৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকে। তাদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই সেই বৈঠকটি মূলত সেই অস্থিরতা কাটিয়ে সংকট মোকাবেলা করে কীভাবে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া যায় সেই বিষয়গুলো উঠে আসবে এই বৈঠকে, সেটা আমরা জানতে পেরেছিলাম। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সংসদ সদস্যদের যে সম্পর্কটি সেটা কীভাবে আরও উন্নয়ন করা যায় এবং সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে এমপিরা কী ভূমিকা রাখতে পারেন সেই বিষয়গুলো কিছু দিক নির্দেশনামূলক ব্যবস্থা বা বক্তব্য যে দিক নির্দেশনা থাকবে এই প্রধানমন্ত্রীর বক্তব্যে সেটি আমরা জানতে পেরেছি। একই সঙ্গে দলীয় কর্মীদের সঙ্গে এলাকার স্থানীয় সংসদ সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে যে সম্পর্ক উন্নয়নের বিষয় রয়েছে সেগুলো আসছে, যেগুলি কাটিয়ে উঠে সামনের দিনে সরকারকে সহযোগিতা করা এবং সাধারণ মানুষের যে ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে তাদের যে সার্বিক সমস্যা দূর করে কীভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়গুলো আসবে এই বৈঠকের মধ্যে, আলোচনার মধ্য দিয়ে। আমরা আসলে জানার চেষ্টা করছিলাম যে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে তিনি কার্যালয়ে আসার পরে তিনি কী ধরনের বক্তব্য রাখেন এবং নেতাকর্মীদের সাথে কী ধরনের কথা বলেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা যে অবস্থা এখানে আমরা দেখেছি, এখানে স্পেশাল সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে পিজিআর যারা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্য যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, ডিবি, আদার্স অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু আজকে এই কার্যালয়ের সামনে এসেছেন এবং নিরাপত্তায় প্রধানমন্ত্রী নিরাপত্তা তারা নিয়োজিত রয়েছেন এবং এই কার্যালয় ঘিরে তাদের অবস্থানের পাশাপাশি কিন্তু বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। আজকে প্রধানমন্ত্রীকে যেমন তারা দেখতে যেমন এসেছেন তেমনি তাদের কাছ থেকে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য তারা আশা করছেন প্রধানমন্ত্রীর তরফ থেকে, যে সেই দিক নির্দেশনা নিয়ে তারা আগামীতে তারা দেশ গঠনের কাজে তারা ভূমিকা রাখবেন। একই সঙ্গে তারা যেভাবে অতীতেও দেশের নানা সংকটে যেভাবে তারা ভূমিকা রেখেছিলেন, যদিও তারা বিরোধী দলে ছিলেন তারপরে তারা ক্ষমতা এসেছেন, সবাইকে একসঙ্গে নিয়ে সরকার এবং সরকারের বাইরেও যারা রয়েছেন সবাইকে মিলে কীভাবে একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেই বিষয়গুলোকে কেন্দ্র করে সেই দিক নির্দেশনা তারা আশা করছেন, প্রত্যাশা করছেন এই নেতাকর্মী যারা এখানে এসেছেন। এছাড়া নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এসেছেন প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য। অর্থাৎ প্রধানমন্ত্রী নয়াপল্টনে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো এই কার্যালয়ে তিনি আসলেন। আজ এই তাদের যে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনে সেই কার্যালয়ে তিনি আসলেন। আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে সিকিউরিটি ফোর্সের যারা রয়েছেন তারা স্পেশাল সিকিউরিটি ফোর্সে যারা রয়েছেন, এসএসএফ সদস্য যারা রয়েছেন তারা ইতিমধ্যে ভেতরে রয়েছেন। আমরা হয়তো চেষ্টা করব এখানে দেখানোর জন্য, হয়তো প্রধানমন্ত্রী হয়তো বারান্দায় আসবেন। এর আগের বার যিনি যখন এসেছিলেন তখন কিন্তু আমরা দেখেছিলাম তিনি এই ভিতরে প্রবেশ করেছিলেন। আমরা দেখব হয়তো তার একটা প্রস্তুতি চলছে যে প্রধানমন্ত্রী হয়তো এই বারান্দায় হয়তো যে কোনো মুহূর্তে তিনি আসবেন, সেই প্রস্তুতি এখানে চলছে। আমরা বলতে চাই যে প্রধানমন্ত্রী এই কার্যালয়ের ভিতরে অবস্থান করছেন, তারা একটা বৈঠকের প্রস্তুতি তিনি নিয়েছেন। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে আগমন ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং তার যে অবস্থান সেই তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নয়াপল্টনে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন।
শনিবার স্থানীয় সময় দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ৭৮ বছর বয়সে মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নেপালে নতুন সরকারের শপথের পরে গ্রেফতার হলেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। শনিবার তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত বছরের সেপ্টেম্বরে জেনজি বিক্ষোভকারীদের উপর চালানো প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগ তাদের বিরুদ্ধে। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদ সময় নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ ইনান। আসি জনপদ সময় নিয়ে, সঙ্গেই থাকুন সময়ের।